দর্শক দেখুন, লোক ভবন প্রেস বিজ্ঞপ্তি। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারা বি উপধারায় অর্পিত ক্ষমতা বলে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর.এন. রবি ৭ মে ২০২৬ তারিখ হইতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করেছেন। মানে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। উক্ত আদেশটি ভারতীয় সংবিধানের ১৭৪(২)বি অনুচ্ছেদের সাংবিধানিক বিধান অনুযায়ী বলবৎ হয়েছে। তারিখ ৭/৫/২০২৬। আর এদিকে প্রদত্ত লোক ভবন, কলকাতা। তার মানে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। বিধানসভা ভেঙে দিলেন আজকে ৭ তারিখে, সেটা বিজ্ঞপ্তি আকারে জানিয়েও দিলেন। লোক ভবন ওয়েস্ট বেঙ্গল তাদের যে এক্স হ্যান্ডেল, সেখানে পর্যন্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার কি হবে দিদিমণির? এবার কি হবে? দিদিমণিকে একদিন একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কবে পদত্যাগ করতে যাবেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন রেজাল্ট আউটের পর দিনে। তো উনি কি রিয়াকশানটা দিয়েছিলেন দর্শক সবাই শুনেছেন, আজকে আরও একবার শুনুন। উনি তো বলেছিলেন যে আমি পদত্যাগ করব না, এবং বলেছিলেন বলতে কিভাবে বলেছিলেন সেটা আরও একবার শুনুন দর্শক, দেখুন। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কেন যাব? আমি তো হারিনি। বলেছিলেন যে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের মাধ্যমে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো হারিনি, আমি কেন যাব? আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আরে হেরে গিয়ে আবার কি শপথ নেবেন? হেরে গিয়ে আবার কি শপথ নেবেন? আসলে মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতাতে ছিলেন তো অনেক দিন, ক্ষমতা ব্যবহার করেছেন, কেন্দ্রে ক্ষমতা ব্যবহার করেছেন, তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে একচ্ছত্র ক্ষমতা ব্যবহার করেছেন, গোটা পরিবার সেটা ভোগ করেছে, আবার ভাইপোকে তো অনেক কিছু দিয়েওছেন, পাইয়েও দিয়েছেন। হঠাৎ করে নিভে গেছে সেই বাতি, মাথা খারাপ। আর তার সঙ্গে হয়তো চিন্তাও বেড়েছে যে এবার কি হবে, এবার কি হবে। এত চুরি দুর্নীতির সব ব্যাপার স্যাপার হয়ে রয়েছে। ভেবেছিলেন যে এরপরে ক্ষমতা এলে আবার সব লোপাট করে সব ম্যানেজ করে দেবো, সেটাও তো হয়ে উঠলো না। নতুন সরকার চলে আসছে, এই চাকরি দুর্নীতি ইত্যাদি সব মানে ওই এখন তো এই অবস্থায় পড়ে রয়েছে, সব ফাইল টাইল রয়েছে, ফলে সব তো সরানোও যায়নি। এবার কি হবে দিয়ে মাথা খারাপ হয়ে গেছে। উনি ভেবেছেন যে আমি পদত্যাগ না করলে মনে হয় মুখ্যমন্ত্রী থাকবো, আমার ওপরে কিছু করা যাবে না। আবার কালকে দেখছি একটা জায়গায় বলা হয়েছে ঠিক আছে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক। আবার রাষ্ট্রপতি শাসন জারি হবে? এতদিনে রাষ্ট্রপতি শাসন জারির দেখছেন, যখন কোনো উপায় নেই তখন তো রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কত কথা বলতেন। আর রাষ্ট্রপতি শাসন যাতে করে জারি না হয় সেই জন্য তো আপনি তাড়াহুড়ো করে ভোটটাও করালেন। মানে কত লোক মানে বাদ রয়ে গেলেন ভোটার তালিকা থেকে, কিন্তু আপনি সেই তাদের নাম তোলার ক্ষেত্রে জোর দিলেন না, কারণ নাম তুলতে গেলে সময় লাগবে, সময় লাগলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করে আপনি ভোটটা করালেন। অনেক মানুষ বঞ্চিত থেকে গেলেন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও। আর আপনি তো প্রথম থেকে কোঅপারেট করেননি, ফলে সময়ের মধ্যে তাদের নামটা ওঠানো যায়নি। কিন্তু আপনি তারপরেও বললেন না যে সবার নামটা আগে উঠুক, যেটা আগে বলতেন যে আগে সবার নাম উঠুক তারপর করব, তারপর আমার নাম আমি ফর্ম ফিল আপ করবো বলতেন তো। কিন্তু সেই সময় বলেননি। এই নিয়ে তো অনেকেরই ক্ষোভ আছে যারা বঞ্চিত হয়ে থাকলেন, কিন্তু তারা তো আপনার দিকে ভোট দেননি, যেটা আপনি আশা করেছিলেন যে তাদের নাম উঠেনি মানে তারা বা তার পরিবারের লোকেরা আমাদের হয়ে খাটবেন। এবং আপনিও বলেছিলেন, আর আপনি যাদেরকে এনেছিলেন বলার জন্য দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়াল, তিনিও বলেছিলেন যাদের নাম ওঠেনি যান দিদির কর্মী হিসেবে তারা কাজ করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। কথা শোনেননি লোকজনেরা, ম্যাক্সিমাম লোকজন শোনেননি, বিশেষ করে যারা সনাতনী হিন্দু তারা তো শোনেননি। তো তখন রাষ্ট্রপতি শাসন যাতে না জারি হয় তাড়াহুড়ো করে ভোট করালেন। এখন বলছেন হয়ে যাক রাষ্ট্রপতি শাসন। আর কোথায় রাষ্ট্রপতি শাসন জারি হবে? ভোট হয়ে গেছে, নির্বাচন কমিশন সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে, কমিশন রাজ্যপালকেও জানিয়ে দিয়েছে। আবার রাষ্ট্রপতি শাসন কী করে জারি হবে? একটা সৌজন্য সংবিধানের ব্যাপার স্যাপার ছিল, একটা প্রথা ছিল, একটা প্রথা যে যদি হেরে যান যারা সরকার চালাচ্ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী, তার উচিত পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা করা। রাজ্যপালের ইচ্ছেতেই কিন্তু মন্ত্রিসভা হয়ে থাকে। তো নিয়ম হচ্ছে যখন অধিকার থাকবে না থাকার, তখন তারই উচিত পদত্যাগপত্র জমা করা।
তো আপনি সেটা করেননি, কিন্তু এখন কি ভাবছেন সেটা করিনি মানে আমি মুখ্যমন্ত্রী থাকবো, সময় পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, এই আশাতে আছেন? বাপ রে বাপ, আশায় আশায়। উনি পদত্যাগ করবেন না, ফলে মানে আর মন্ত্রিসভা গঠিত হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই তো বিজ্ঞপ্তি তো দিয়ে দিয়েছেন না রাজ্যপাল, যে আমি ভেঙে দিলাম, বিধানসভায় ভেঙে দিলাম, নতুন এবার রেজাল্ট এসছে, এর ভিত্তিতে হবে। এবার আইন আছে, বিধান আছে, সেই মতো করে যা করার রাজ্যপাল করে দেবেন। তো আপনি পদত্যাগপত্র জমা করলেন কি না করলেন, কি যায় আসে তাতে? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আপনি পদত্যাগ না করলে। বাপ রে বাপ। হ্যাঁ, এটা না মানে অভদ্রতা বলবো, এবং কতটা নীচ মানসিকতার, এবং কতটা পাগলামিও বলবো। দেখুন, একটা অফিসে চাকরি করলে অফিসেরও দেখবেন একটা সিস্টেম আছে, বলাও কেন, এটা নিয়মই, যে কেউ যদি চাকরি ছাড়েন, এমনকি দেখবেন কাউকে চাকরি ছাড়ানোর ব্যাপার হলেও তাকে বলা হয় যে আপনি পদত্যাগপত্র জমা করুন। কোম্পানি চাইলেই কিন্তু তাকে স্যাক করতে পারে, কোম্পানি চাইলেই তাকে বের করে দিতে পারে, তাকে ঢুকতে নাও দিতে পারে। কিন্তু সব কিছুর একটা সিস্টেম, একটা সংগঠিত ব্যাপার স্যাপার, যে আপনাকে রাখছি না বা আপনি থাকছেন না, আপনি নিজে পদত্যাগপত্র জমা করুন। যিনি স্বেচ্ছায় ছাড়বেন তাকে তো করতে হয়। আর কোম্পানিও অনেক সময় কাউকে মনে করলে যে আপনাকে রাখবো না, কোম্পানি বলে আপনি পদত্যাগপত্র জমা করুন, এবং সেই মতো করা হয়। একটা কোম্পানিতে চাকরি করলে সেটা করা হয়, আর সেখানে মানুষের রায় আপনাকে বলে দিয়েছে যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আর যোগ্য নন, বলছেন আমি পদত্যাগ করবো না। তো করবো না তো কী হয়েছে? কোম্পানিতে যেমন কেউ পদত্যাগ না করলে স্যাক করে দেয়, আর এখানে তো বিধান তো আছেই, তো বিধানসভা ভেঙে দেওয়া হলো, তো আপনি কী করবেন? মেয়াদ তো শেষ হয়ে গেল আজকে, তো আপনি কী করবেন? সেজন্যই বলছি আপনি ওই আশায় থাকুন। আপনি মুখ্যমন্ত্রী এখনও নিজেকে ভাবছেন, ওই ভেবেই থাকুন। আর দেখব আপনার সচিবকে হন, মুখ্যমন্ত্রীর আপনার সচিবকে হন, আর যিনি সরকারের সচিব তিনি কোথায় যান দেখব। ভেবেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী যেমন করতেন একটা সময়, যিনি পুলিশ কমিশনার, ডিজি, মুখ্য সচিব সব ওই কালীঘাটে ডেকে নিতেন পাঠশালাতে, টালিশ চালাতে, ভাবছেন ওইভাবেই সব কিছু এখনও আসবে। দেখুন না, আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন না, তো আপনি পদত্যাগপত্রটা রাখুন, ভালো করে বাঁ দিয়ে রাখবেন না। আপনি তো লেখেননি, হয়তো ছেড়ে দিন। তো আপনি মুখ্যমন্ত্রী থাকুন। আমি বলবো, আমি আগেও বলেছি, একটা ভালো চেয়ার মুখ্যমন্ত্রীর নাম লেখা মমতা ব্যানার্জির নামে একটু পাঠিয়ে দিন, কারণ উনি আর নবান্নে যাবেন না, নবান্নে যেহেতু জয় শ্রীরাম স্লোগান উঠে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে উনি নিজেকে এতটা খেলো করে ফেলেছেন না দর্শক, এ একটা ইতিহাস হয়ে রইল। এক তো এরকম পতন ধূপ করে অহংকারের, সেটা তো থাকছেই। আর মানে যিনি ফের ক্ষমতায় আসছেন বলে বিরাট স্বপ্ন দেখেছিলেন, একেবারে মাঠে মারা পরিস্থিতি, এরকমভাবে হার। আর এটা যেটা করলেন যে পদত্যাগ করবো না, কী সাহসে কীভাবে বলছেন পদত্যাগ করবো না, মানে কতটা মানে পাগলামিরও লিমিট আছে, আমি বারবার বলছি। তো এটা একটা সত্যি রেকর্ড, এই জেনারেশন যারা এটা আমি তো আগেই বলেছি, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে কীরকম সব রিল তৈরি হচ্ছে এনার পদত্যাগ না করা নিয়ে। তো এটা একটা হয়ে গেল, মানে এতটা খেলো। এবং দর্শক, ওনার যেটা মানে মেন তাগিদ, এখন যেটা বলছিলাম, যে ওনার ভাইপোকে এস্টাবলিশ করতে হবে, ভাইপোকে। তো আমি দেখছিলাম যে মানে কালকে একটা খবর এসেছিল যে বিধায়কদেরকে নিয়ে উনি একটা মিটিং ডেকেছিলেন। তো সেখানে যারা এসছে সবাই আসেননি, কিন্তু ওনার দলের 10 জন এমএলএ নাকি আসেননি। তাদেরকে বলেছেন অভিষেকের অনেক অবদান আছে, একে সম্মান দাও, একে সবাই করো, ওয়েলকাম করো, মানে একে সব মানে প্রণাম করো, এই টাইপের আর কি। তো বয়স্ক এমএলএ যার হাঁটুর বয়সী অভিষেক, তারাও সব দাঁড়িয়েছেন, দাঁড়াতে বাধ্য করা হয়েছে। তার মানে ওনার উদ্দেশ্য একটাই, ভাইপোকে ক্ষমতায় রাখতে হবে, এবং বলেছেন সবাই কিন্তু এর কথা শুনে চলবেন, নাহলে কিন্তু চলে যাবেন, করতে হবে না, তৃণমূল কংগ্রেস করলে এর কথা শুনে চলতে হবে। মানে সবসময় ভাইপোকে নিয়ে না উনি এখন চিন্তায় রয়েছেন যে ভাইপোর কী হবে। সেই জন্য তার হাত শক্ত রাখতে হবে, তার আন্ডারে সবাইকে রাখতে হবে, মানে ধরপাকড় হলে যাতে করে তারা সব সামনের সারিতে এসে ঘিরে ধরেন, এই টাইপের ব্যাপার আর কি। সব এই সিকিউরিটি নিয়ে চিন্তাভাবনা করছেন সব দিক দিয়ে, সোশ্যাল সিকিউরিটি বা অন্যান্য। তো ওনার এখন এই ইচ্ছে, আর উনি হয়তো ভাবছেন যে আমি পদত্যাগ না করলে আমি মুখ্যমন্ত্রী থাকবো, ফলে আমার পাওয়ার থাকবে। কত পাওয়ার থাকে আপনার দেখবো, হলো তো ঝামা ঘষে দিল তো রাজভবন, লোকভবন দিল তো, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল তো। তো এরপর আপনি কী লজ্জায় বলবেন যে আমি এখনও পদত্যাগপত্র জমা করিনি, আমি এখনও মুখ্যমন্ত্রী? কী লজ্জায় বলবেন? হ্যাঁ, ছেলেখেলা পেয়ে গেছেন, কোর্টের রায় মানব না, সরকারি আইন মানব না, কোনো নির্দেশ মানব না, কারো কথা শুনবো না, মানব না, সব ইচ্ছে মতো। মানুষের রায়ও মানবেন না, যেটাকে এতদিন ধরে বলে আসছিলেন যে আমরা মানুষের রায় বুঝে নেব। ওটা মানে বুঝে নেওয়ার অনেক কৌশল থাকে জানি,
যারা মারা গেছেন তাদেরও ভোটটা দেওয়ার ব্যবস্থা হয়, ইত্যাদি হয়, ছাপ্পা রিগিং বিরাট হয়। এবার তো সেটা অতটা করতে পারেননি না, এসে একটা হয়ে গেছে, তো ফলে আর ওই ভুয়ো নামে ভোট দেওয়া সে সুযোগটা ছিল না, ফলে হেরে গেছেন। এখন এটাও মানতে কষ্ট হচ্ছে, এটাও মানতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরাও নজর রাখছি আপনি কি করেন। এই রকম মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ না করে মুখ্যমন্ত্রী থেকে আপনার কতটা ভ্যালু সেটা আমরা দেখছি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এবার কি বলবেন? লোক ভবন, রাজ্যপাল তো জানিয়ে দিল, বিধানসভা ভেঙে দেওয়া হলো। উনি পদত্যাগ না করলেও ওনার তাহলে অবস্থানটা কি হবে? দর্শক মতামত রাখবেন আপনারা, যা বলার বলবেন। কি করা উচিত ওনার, এত শখ মুখ্যমন্ত্রী থাকার, কি করা উচিত ওনার জন্যে সেটাও বলবেন। আর আপনারাও নিশ্চয়ই বলবেন কেন উনি এই রকম করছেন। মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।